আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছতে বাধা দিচ্ছে আমেরিকা, বললেন প্রেসিডেন্ট রুহানি। ফেডারেল বিচারক হিসেবে কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথমবারের মতো মুসলিমকে মনোনয়ন জো বাইডেনের। এবার করোনামুক্ত হলেন ইমরান খান। উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন, বলছে মার্কিন প্রতিবেদন। এবার একযোগে পদত্যাগ করলেন ব্রাজিলের 3 বাহিনী প্রধান। কূটনীতিকদের মিয়ানমার ছেড়ে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। করোনা ভাইরাস নিয়ে সব তথ্য দেয়নি চীন, বলছে WHO। আবারও ভেঙে পড়ল এলন মাস্কের রকেট। এবং ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল পুলিশের মামলা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব। আর আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে। তিনি বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে কথা বলেছেন। রুহানি আরও বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে মারাত্মক জুলুম করছে আমেরিকা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞা ইস্যুতে শতভাগ দায়ী হচ্ছে আমেরিকা। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘৃণ্য আচরণ প্রসঙ্গে তিনি বলেছেন, ট্রাম্প সরকার খাদ্য এবং ঔষধের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সরকার হচ্ছে ট্রাম্পের সরকার। ইরানি জাতি, ফিলিস্তিনি জাতি, এমনকি মার্কিনীদের জন্য ট্রাম্পের সরকার ছিল সবচেয়ে খারাপ সরকার। আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা আগের সরকারের মতোই সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছেন, আমাদের অর্থ আটকে রেখেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করেছেন, এমনকি আপনারা আমাদের কাছে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছতে দিচ্ছেন না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেল বিচারক হিসেবে একজন মুসলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহিদ কুরাইশি নামের পাকিস্তানি বংশোদ্ভূত ওই ব্যক্তি বর্তমানে নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কর্মরত রয়েছেন। 30 মার্চ মঙ্গলবার এই মনোনয়ন দেন জো বাইডেন। এদিন ফেডারেল বিচারক পদে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারীকেও মনোনয়ন দেন বাইডেন। তাদের সবার মনোনয়ন এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, এই মনোনয়ন সামগ্রিকভাবে অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে, যা আমাদের জাতিকে আরও শক্তিশালী করে তুলবে। মনোনয়নপ্রাপ্তদের প্রত্যেকেই আমাদের সংবিধানের অধীনে নিরপেক্ষভাবে যুক্তরাষ্ট্রের জনগণকে ন্যায় বিচার প্রদানের জন্য খুবই দক্ষ এবং এজন্য তারা প্রস্তুত রয়েছে। 2019 সাল থেকে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাহিদ কুরাইশি। সিনেটের অনুমোদন পেলে নতুন পদে যোগ দেবেন তিনি। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী জাহিদ কুরাইশি বেড়ে ওঠেন নিউ জার্সিতে। 1997 সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর রাটজার্স ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার মনোনয়নের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জাতিগত বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি ফের সামনে এলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ করোনামুক্ত হয়েছেন। সিনেটর ফয়সাল জাভেদ খান মঙ্গলবার এক টুইটে তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা থেকে পূর্ণাঙ্গভাবে মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আস্তে আস্তে কাজ শুরু করেছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তার কাজ গুছিয়ে নেওয়া শুরু করেছেন। একই সঙ্গে জাতীয় আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করছেন তিনি। এতে আরও বলা হয়েছে, দুদিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর ফয়সাল সুলতান ঘোষণা দিয়েছেন যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ক্লিনিক্যাল সুস্থ আছেন। তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে তিনি কাজ শুরু করতে পারেন, কয়েকদিনের মধ্যে তিনি নিয়মিত কাজে ফিরতে পারবেন। করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নেয়ার 2 দিন পর 20 মার্চ ইমরান খানের দেহে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। জাতীয় স্বাস্থ্য সার্ভিস আরও পরিষ্কার করেছে যে প্রধানমন্ত্রী যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন তখন তিনি পূর্ণাঙ্গভাবে টিকা নিয়ে সারেননি। তিনি টিকা নেয়ার 2 দিন পর আক্রান্ত হয়েছেন, কিন্তু কোনো টিকা কার্যকর হওয়ার জন্য এ সময় পর্যাপ্ত নয়। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে বেইজিং। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে আসছে এমন তথ্য। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এবছর জিনজিয়াং উইঘুর ছাড়াও অন্যান্য জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
প্রতিবেদন আরও বলা হয়, জিনজিয়াং এ 10 লাখেরও বেশি সাধারণ মানুষকে নিয়ম বহির্ভূতভাবে আটক করে রাখা হয়েছে। ধর্ষণ, নির্যাতনের পাশাপাশি বলপূর্বক সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট করে দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক শ্রম আর কঠোর নিষেধাজ্ঞা তো রয়েছেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সংক্রান্ত এই প্রতিবেদনে বিশ্বের 180টিরও বেশি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেছেন, 2020 সালের রেকর্ড প্রমাণ করেছে যে বিশ্বের প্রতিটি অঞ্চলে মানবাধিকার ভুল পথে অগ্রসর হচ্ছে। এদিকে চীনের নজরদারি থেকে রেহাই পাচ্ছে না বিদেশে বসবাসরত উইঘুর সম্প্রদায়ের সদস্যরাও। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট বানিয়ে নজরদারি সফটওয়্যারের মাধ্যমে তাদের টার্গেট করে চীনা হ্যাকাররা উইঘুর নেতাকর্মী, সাংবাদিক এবং বিক্ষোভকারীদের কম্পিউটার এবং স্মার্টফোন হ্যাক করার চেষ্টা করত তারা। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কাছে বিষয়টি ধরা পড়ে। 2টি চীনা কোম্পানি হ্যাকিংয়ের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করেছিল। ফেসবুক জানিয়েছে, পুরো বিষয়টি বুঝতে পেরে তারা হ্যাকিং কার্যক্রমে বাধা দেয়। এতে ব্যবহৃত প্রায় 100 খানেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। করোনা মোকাবেলায় ব্যর্থ ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকটের মধ্যে দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান একযোগে পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের প্রতিবাদে প্রতিরক্ষা প্রধানরা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের পর সোমবার নিজের মন্ত্রিসভা নতুন করে সাজাতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। কোভিড-19 মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে মাত্র 2 বছরের মাথায় বলসোনারোর জনপ্রিয়তায় ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এবার ব্রাজিলের ইতিহাসে প্রথমবার মতো প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমতের কারণে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান একযোগে পদত্যাগ করলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এডিসো লেও পুজো, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ইউকোস বারবসো এবং বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কার্লোস বুরুমিস মঙ্গলবার পদত্যাগ করেছেন। অন্যদিকে পদত্যাগী প্রতিরক্ষামন্ত্রী সিউডা সশস্ত্র বাহিনীর আনুগত্য নিয়ে বলসোনারোর সঙ্গে বিরোধ জড়িয়েছিলেন। সিউডার বক্তব্য ছিল, ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের প্রতি সমর্থন দেওয়া সশস্ত্র বাহিনীর কাজ না, তাদের দায়িত্ব সংবিধান সমুন্নত রাখা। মিয়ানমার থেকে অপ্রয়োজনীয় কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী ধরপাকড়ের পর এমন নির্দেশ এসেছে। এর আগে গত 14 ফেব্রুয়ারি অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছিল বাইডেন প্রশাসন। তখন গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভে সামরিক সহিংসতার প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু মঙ্গলবার নতুন করে আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে, মিয়ানমারের রক্তক্ষয়ী সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কর্মকর্তাদের দেশে ফিরে যেতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নতুন আদেশ দিয়েছে। শনিবার সামরিক বাহিনীর গুলিতে শিশুসহ 141 জন নিহত হয়েছেন। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে তারপর থেকেই সেখানে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে জান্তা বাহিনী বল প্রয়োগ করছে। বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত 510 বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, মণিপুর ছাড়াও মিয়ানমারের কারেন রাজ্য থেকে 3000-এর বেশি কারেন শরণার্থী প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। থাই সেনারা তাদের সীমান্তের কাছেই আটকে রেখেছে। ভারত এবং মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী দুদেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে অন্য দেশে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ 14 দিন বৈধভাবে বসবাস করতে পারবেন। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর মার্চ থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। মিয়ানমার থেকে ঠিক কতজন শরণার্থী ভারতে প্রবেশ করেছেন তা সঠিক সংখ্যা বলা মুশকিল, তবে কেউ কেউ ওই সংখ্যা প্রায় 700 বলে জানিয়েছে। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনে তদন্ত চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রেসুস জানিয়েছেন, করোনার উৎস অনুসন্ধানে চীনে যাওয়া তাদের তদন্ত দলকে সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়নি। 2021 সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। ভাইরাসটির উৎস শনাক্ত করতে 4 সপ্তাহ ধরে উহান এবং সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালান তারা। WHO প্রধান জানিয়েছেন, এই অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে প্রাথমিক তথ্যের তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার তেদ্রোস আধানম জানিয়েছেন, তদন্তকারী দলের সদস্যরা তাকে জানিয়েছে, ভাইরাসের প্রাথমিক তথ্য পেতে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছে। তদন্তের দলের একজন সদস্য বলেছেন, চীন একেবারে শুরুর দিকের প্রাথমিক তথ্য তাদের দিতে অস্বীকৃতি জানানোর ফলে এই মহামারী কিভাবে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সেটি অনুধাবন করতে পারা তাদের জন্য অনেক বেশি জটিল হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে চীনের সঙ্গে বিশদ তথ্য বিনিময়ের মাধ্যমে আরও সহযোগিতামূলক গবেষণা কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডব্লিউএইচওর তদন্ত দলকে সব জায়গায় স্বাধীনভাবে অনুসন্ধান চালানোর এবং যাবতীয় তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ 14টি দেশের এক যৌথ বিবৃতিতেও বেইজিংয়ের প্রতি একই ধরনের আহ্বান জানানো হয়। আবারও ব্যর্থতার মুখে পড়তে হয়েছে এলন মাস্ক এবং তার সংস্থা স্পেসএক্সকে। 2030 সালের অনেক আগেই নিজের স্টারশিপ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে বলে চলতি মাসের শুরুতে আশা প্রকাশ করেছিলেন এলন মাস্ক, কিন্তু তার সেই S11 প্রোটোটাইপ রকেটটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় এ নিয়ে 4 বার ভেঙে পড়ল। গত শুক্রবার পরীক্ষামূলক উড্ডয়ন করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা হয়নি। পরে ঠিক হয় তার সোমবার উড্ডয়ন করা হবে। ফেডারেল এভিয়েশন ইন্সপেক্টর না থাকায় সেদিনও পরীক্ষামূলক উড্ডয়ন করা সম্ভব হয়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাস থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে S11 প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। কয়েক মিনিট পরই রকেটের ক্যামেরা বন্ধ হয়ে যায়। তারপর ভিডিওতে দেখা যায় স্পেসশিপের অংশ মাটিতে পড়ছে, বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এলন মাস্ক বলছেন, রকেটটি ওপরে ওঠার সময় 2 নম্বর ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার কথা তা ছিল না। তত্ত্বগতভাবে এটা হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলো পরীক্ষা করে কারণ বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2 জন ক্যাপিটাল পুলিশ মামলা করেছেন। গত 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে তারা মঙ্গলবারে মামলা দায়ের করেছেন। ক্যাপিটাল হিলে এই দাঙ্গায় এক পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা জেমস ব্লাসিংগেম এবং সিডনি হ্যামর বলেছেন, এই দাঙ্গার কারণে তারা শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছেন। ট্রাম্পের উস্কানিতে এই দাঙ্গা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের উস্কানি, উৎসাহ এবং সহযোগিতা এবং নির্দেশে বিদ্রোহী জনতা তাদের উপর হামলা চালায়। ব্লাসিংগেম 17 বছর ধরে ক্যাপিটাল পুলিশ বাহিনীতে কাজ করছেন। দাঙ্গার 3 দিন তিনি তার মাথা এবং পিঠে আঘাত পান এবং তখন থেকে তিনি মানসিকভাবে পর্যদুস্ত হয়ে পড়েন। আফ্রিকান আমেরিকান এই কর্মকর্তা বলেছেন, এই দিন তিনি ট্রাম্প সমর্থকদের বর্ণবাদী হামলার লক্ষ্য ছিলেন। হ্যাম্বে ক্যাপিটাল বাহিনীতে কাজ করছেন 11 বছর ধরে। ওই দিন তিনি হাত এবং হাঁটুতে আঘাত পান। এ সময় তার মুখে এবং শরীরে রাসায়নিক স্প্রে করা হয়। তারা উভয় ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে $75,000 দেওয়ার কথাও আদালতকে বলেন।